আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। 26-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে রাজ্য বিজেপি। অমিত শাহের বুধবারের বঙ্গ সফরের মাধ্যমেই 26-এর বিধানসভার প্রস্তুতি শুরু করে দিতে চাইছে রাজ্য বিজেপি। 21-এ বিজেপির 20 আসনের টার্গেট নিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে চাইছে গেরুয়া শিবির। দলের সদস্যতা অভিযানে গতি আনার মাধ্যমে 26-এর ভোটে ফের বঙ্গ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচন হোক বা 24-এর লোকসভা, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের পাশাপাশি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দিল্লির অন্যান্য পাদ্য শিবিরের তাবড় নেতারা বাংলার মাটি কামড়ে পড়েছিল, কিন্তু বঙ্গ জয়ের স্বপ্ন অদূরাই থেকে গিয়েছিল। এবার তাই 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চলতি সপ্তাহে বঙ্গ সফরের মধ্য দিয়ে এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করছে রাজ্য বিজেপি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। অমিত শাহের বুধবার কলকাতায় পা রাখার মধ্য দিয়ে একদিকে সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায়, আর অন্যদিকে জনস্বার্থে সামাজিক প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কি বার্তা দেন, সেটাই এখন দেখার। প্রসঙ্গত বুধবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চূড়ান্ত হলো অমিত শাহের বঙ্গ সফরসূচি। বুধবার রাতে কলকাতায় আসছেন শাহ। বৃহস্পতিবার তার ঠাসা কর্মসূচি। পেট্রাপোল, আরামবাগ এবং কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে করতে পারেন বিশেষ বৈঠকও। বৃহস্পতিবার রাতেই ফিরে যাবেন দিল্লি। অমিত শাহের যে সরকারি সফরসূচি চূড়ান্ত হয়েছে তাতে আগামী বুধবার রাত 10টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যাবেন নিউ টাউনের একটি 5 তারা হোটেলে। সেখানেই রাত্রিবাস করবেন অমিত শাহ। এরপর পরের দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার 24শে অক্টোবর সকাল 10:30 নাগাদ নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে প্রথমে কল্যাণী হেলিপ্যাডে নেমে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দুপুরে হুগলির আরামবাগের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে একটি অনুষ্ঠান অংশ নিয়ে ফের কলকাতা বিমানবন্দরে ফিরে এসে অমিত শাহ পৌঁছে যাবেন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে বৃহস্পতিবার রাতেই অমিত শাহ ফিরে যাবেন দিল্লি। বিজেপি ছেড়ে তৃণমূলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন, পিছনে বড় ষড়যন্ত্র, দাদার জোর জল্পনা। শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই বড় ধাক্কা বিজেপির। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর। রবিবার নাগরাকাটায় শাসক দলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের ডাক দেওয়া হয়, আর সেখানেই মেরিনার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হৃদব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ সহ আরও অনেকে, যা নিঃসন্দেহেই বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। যদিও তা মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, উত্তরবঙ্গের মানুষ অবহেলিত, বঞ্চিত। বিজেপি লাগাতার লড়াই করে যাচ্ছে, ফলে মানুষ তাদের পাশে আছে বলেই দাবি বিজেপি নেতৃত্বের। এই প্রসঙ্গে বিজেপির নাগরাকাটা 1 নম্বর মণ্ডল কমিটির সভাপতি বরুণ মিত্র জানান, মেরিনা গত 3 বছর ধরে দলে একদম নিষ্ক্রিয় ছিলেন। ওর এই তৃণমূলের যোগদানে বিজেপির এক চুলো ক্ষতি হবে না। অন্যদিকে তৃণমূলের দাবি, মানুষ বিজেপিকে চিনে গিয়েছে, আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চাইছেন বলেই মন্তব্য। তবে মেরিনা কুজুর তৃণমূলের নাম লেখানোর পিছনে জন বার্লার কোনো ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এই বিষয়ে জানতে ওয়ান ইন্ডিয়ার তরফে বার্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপ কল করা হলেও লাভ হয়নি। মেরিনা অবশ্য নিজে বলছেন এই সিদ্ধান্ত একান্তভাবে তার ব্যক্তিগত, দাদার সঙ্গে কোনো আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের কাজ দেখে তৃণমূলে যোগ বলে জানিয়েছেন বিজেপি নেতার বোন। এ প্রসঙ্গে তার আরও দাবি, পুরনো দল বিজেপি থেকে তিনি কোনো সহযোগিতা পাননি, এমনকি স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে উদাসীন বলেও দাবি মেরিনা কুজুর। বলে রাখা প্রয়োজন, গতবারের পঞ্চায়েত নির্বাচনে শুল্কাপাড়া এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত মেরিনার এই দল বদলকে ঘিরে চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়।
এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অবশ্য তাকে টিকিট দেয়নি, এমনকি জন বার্লাকেও লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি বিজেপি, যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি বিজেপিকেও একহাত নিয়েছিলেন। ফলে বোনের দল বদলে দাদার ভূমিকার থাকার বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক কারবারিরা। অন্যদিকে মেরিনার সঙ্গেও তৃণমূলে যোগদান করেন সিপিএমের টিকিটের নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য অরবিন্দ গুড়িয়া। এক সময় করেছিলেন তৃণমূলকে কুপোকাত। তালডাংরা কেন্দ্রে বিজেপির প্রার্থী অনন্যার পরিচয় চমকে দেবে। দুর্গাপুজো মিটতে না মিটতেই বেজে গিয়েছে নির্বাচন দামামা। দেশ জুড়ে ফের ভোটের মৌসুম। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 13 নভেম্বর উপনির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। বাংলার মোট 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই উপনির্বাচনের জন্য 6টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল বিজেপি উভয়। নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট, সিতাই এই 6 কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী মাসে। বিধানসভা উপনির্বাচনে বাঁকুড়ার তালডাংরা কেন্দ্রে 2 ফুলের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি। তৃণমূল এখানে প্রার্থী করল এলাকার ভূমিপুত্র ফাল্গুনী সিংহবাবুকে। পেশায় তিনি হাই স্কুলের শিক্ষক এবং সিমলাপাল ব্লক তৃণমূলের সভাপতিও। উপনির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী শাসক দলের এই প্রার্থী। ওদিকে বিজেপিও কিছু পিছিয়ে নেই। তালডাংরায় উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করে সকলকে রীতিমতো চমকে দিয়েছে বিজেপি। এই কেন্দ্রে গেরুয়া শিবির প্রার্থী করেছেন অনন্যা রায় চক্রবর্তীকে। এক সময় তিনি ছিলেন শাসক দল তৃণমূলের কাউন্সিলর, এরপর নির্দল হয়ে পুরসভায় লড়েন। তৃণমূলের বিরুদ্ধে লড়েও জয় ঝুলিতে আনেন তিনি। প্রায় 1 দশক ধরে বাঁকুড়ার রাজনীতিতে বহু পরিচিত মুখ এই অনন্যা রায় চক্রবর্তী। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন অনন্যা। তারপর 1 মাস কাটতে না কাটতেই তার উপর গুরুদায়িত্ব তুলে দিল গেরুয়া শিবির। 2015 সালে বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে প্রথমবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন অনন্যা। 2022 নির্বাচনে তাকে দল আর টিকিট দেয়নি। এরপরই নির্দল হয়ে লড়ে জয়লাভ করেন তিনি। এবারেও জয়ের বিষয়ে আশাবাদী অনন্যা। প্রার্থী নির্বাচনের পর তিনি বলেন, এবার জেতার লড়াইয়ে নামতে হবে। তবে রাজনৈতিক মহল মনে করছে এখানে বিরোধী অপেক্ষা শাসকেরই পাল্লা ভারী। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। লোকসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। উপনির্বাচনেও শাসক দলেরই জোর বেশি বলে মনে করা হচ্ছে। এবার বাকিটা জানা যাবে 23 নভেম্বর। মুখ্যমন্ত্রী মমতার সংবেদনশীলতায় মুগ্ধ অধিকাংশ চিকিৎসক। তবু প্ররোচনা দিয়ে অশান্তি তৈরির চেষ্টা বাম বিজেপির। আরজিকর কাণ্ডের পর থেকেই বরাবরই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি ও সংবেদনশীল মনোভাব পোষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নেহপ্রবণ অভিভাবকের মতোই ভূমিকা পালন করেছেন তিনি। অধিকাংশ চিকিৎসকই মুখ্যমন্ত্রীর এহেন আচরণে মুগ্ধ। তবে ঘোলা জলে মাছ ধরতে এখনও তককে তককে রয়েছে বাম, অতিরাম ও বিজেপি। রবিবার এ প্রসঙ্গে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, বিজেপি আর অতিবাম নেতাদের উস্কানিতে জুনিয়র চিকিৎসকদের একাংশ মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মুখ্যমন্ত্রীর আশা নিয়ে প্রশ্ন করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের যথেষ্ট স্নেহ করেন। মুখ্যমন্ত্রী সংবেদনশীল এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাই কোনো রকম রাজনৈতিক প্ররোচনের ফাঁদে পা না দিয়ে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে সোমবার বৈঠকে যোগ দিন। পাশাপাশি এদিন ফেরে তিনি জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবির পাল্টা 2টি অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তার কথায় 10 দফা দাবি যেমন থাকছে তেমনই 2 অভিযোগও থাকছে। 1, স্বাস্থ্য দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশন টেন্ডারে দুর্নীতি বন্ধ করতে হবে। 2, একাংশ চিকিৎসক প্রেসক্রিপশন থেকে যে দুর্নীতি করেন সেটাও বন্ধ করতে হবে। ওষুধ কোম্পানির স্বার্থে ওষুধ কোম্পানির থেকে কমিশন ও কাটমানি নিয়ে বিদেশ ভ্রমণের জন্য দামি ওষুধ লেখা, কারণে অকারণে ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে পাঠিয়ে কমিশন খাওয়া, দরকারে অদরকারে বিভিন্ন দামি কোম্পানির পেসমেকার এবং সরঞ্জাম কিনে সেখানে কমিশন খাওয়া, সেগুলিও আপনারা বন্ধ করুন। এখানেই থেমে থাকেননি কুণাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা স্তরের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে পরিকাঠামো অনেক বাড়িয়ে দিয়েছেন। সেখানে অভিযোগ উঠছে বেশ কিছু চিকিৎসক সপ্তাহে 2-3 দিন নানা রকম কৌশলে ডিউটির রোস্টার করে কলকাতা এসে প্রাইভেট হাসপাতালে কাজ করছেন। এই রকম চিকিৎসকদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দিন। আর যারা সরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন তাদের বুক দিয়ে আগলে রাখুন। স্পষ্ট বার্তা কুণালের।